ভারতের লোকসভা নির্বাচনে অনেকটা সমানে সমান লড়াই চলছে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যে। ভারতের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করেছেন রায়বারেলি আসনে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই চিত্র দেখা যাচ্ছে। এছাড়াও দেশটির বিরোধী জোট ইন্ডিয়ারও সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া যাচ্ছে না, যে কারণে দেশটিতে এবার জোট সরকার গঠন ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে 18তম লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের চেয়ে বেশ এগিয়ে তৃণমূল কংগ্রেস। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই দুদিন আগের আলোচিত সমালোচিত সব বুথ ফেরত জরিপই ভুল প্রমাণিত হলো। ফলের দিনেই পাল্টে যাচ্ছে সব হিসেব নিকেশ। 18তম লোকসভা নির্বাচনে ভোটের মাঠে সমানে সমানে দাপট দেখাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি ও বিরোধী ইন্ডিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিদেশের কথা অনুষ্ঠানে। বিদেশ বলতে পাশের দেশ ভারত। ভারতে নির্বাচন হয়ে গেল, 7 দফায় নির্বাচন হয়েছে, লম্বা সময় ধরে নির্বাচন। সেই নির্বাচনের ফল প্রকাশিত হলো আজ 4 তারিখে, জুন মাসের 4 তারিখে। আজকে সকাল থেকেই ফল হচ্ছিল, এখনও চূড়ান্ত ফল আসেনি, তবে একটা ধারণা পাওয়া যাচ্ছে। কিন্তু চূড়ান্ত ফল আসার আগেই আমি আলোচনা করছি এই কারণে যে নির্বাচনে কে জিতলো কে হারলো, কোথায় কোন হ্যাভিওয়েট প্রার্থী জিতলেন, কে হারলেন, কে ধরা খেলেন, ধরাশায়ী হলেন, এগুলো নিয়ে আমি আসলে কথা বলবো না। এটা তাদের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। এটা নিয়ে আমাদের দর্শকদেরও খুব একটা আগ্রহ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো একটা ট্রেন্ড। সেই ট্রেন্ডটা হলো যে এই নির্বাচনে আপনারা জানেন এরই মধ্যে মোটামুটি একটা ফল সম্পর্কে ধারণা করা যায় যে মোদী সরকার সম্ভবত আবারও তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে। কিন্তু তৃতীয়বারের মতো ক্ষমতা আসলেও আগের দুবার যেভাবে এসেছিল এবার সেভাবে আসতে পারছে না। আগের দুবার তাদের ছিল ভূমিধস জয়। আপনারা জানেন যে এখানে বিজেপির সঙ্গে আরও কয়েকটা আঞ্চলিক দল মিলে কিন্তু একটা এনডিএ মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে একটা জোট হয়, এবং সেই জোটটাই কিন্তু ক্ষমতায় যায়। ভারতে মোট সংসদের আসন হলো 543টা, তার মধ্যে 272টা যে পাবে তারাই ক্ষমতায় যায়, তারাই সরকার গঠন করে। 2014 এবং 2019 নির্বাচনে দুবারই এনডিএ অনেক আসন পেলেও বিজেপি একাই কিন্তু 272-এর যে সীমানাটা সেটা পার করে গিয়েছিল। তার মানে বিজেপি একাই আসলে ক্ষমতা সরকার গঠন করার মতো অবস্থায় ছিল। তার সহযোগী যারা ছিল তারা থাকলেও কি না থাকলেও কি, তারা যদি কোনো কাজে প্রতিরোধ করতো অথবা বিরোধিতা করতো কিছু যায় আসে না একচেটে। এবারে বিজেপির লক্ষ্য ছিল তারা 400 পার করবে। 400 পার করা দরকার ছিল এই কারণে বিজেপি বলেছিল যে তারা এবার যদি ক্ষমতায় আসতে পারে, যদি তারা 400 পার করতে পারে তাহলে তারা সংবিধানই পাল্টে দেবে ভারতের। এবং এই সংবিধান পাল্টে দেওয়ার বিষয়টা নিয়ে অনেক নানা ধরনের জল্পনা কল্পনা ছিল, তারা আসলে কীভাবে সংবিধান পাল্টাতে চায়, কী করবে কী না করবে। এবং বলা যায় যে তাদের যারা বিরোধী জোট, কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট যেটাকে বলা হতো, সেই ইন্ডিয়া জোট কিন্তু ঠিক এই পয়েন্টটাকে ধরেই তারা কিন্তু অগ্রসর হয়েছে। এবং মোদি যদি সংবিধান পাল্টে দেয় তাহলে কি হবে এটা নিয়ে তারা মানুষের মধ্যে প্রচার করেছে এবং জানিয়েছে। 2-3টা জিনিস। এখন যে জিনিসটা হলো, আমি বাস্তবতাটা বলে নেই। বাস্তবতা হলো যে এখন বিজেপিকে সরকার গঠন করতে হলে তাদের যারা জোটভুক্ত দল আছে তাদের উপর নির্ভর করতে হবে, এবং এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বিহারের নীতিশ কুমারের দল এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল। তারা দুজনে মিলে প্রায় 28-30টা সিট পাবে বলে ধারণা করা হচ্ছে।
তো এই দুজনের উপর যদি নির্ভর করতে হয় তাহলে কিন্তু বিজেপির যে হিন্দুত্ববাদী যে বক্তব্যগুলো সেগুলো এই দুজন লোক পছন্দ নাও করতে পারেন, অনেক ক্ষেত্রে তারা হয়তো বিরোধিতার মুখে পড়তে পারেন বলে ধারণা করা যাচ্ছে। এই নির্বাচনে বিজেপি যতটা স্বস্তি ভেবেছিল ততটা স্বস্তি তারা পাচ্ছে না, এবং তাদের যে একটা গর্ব ছিল যে তারা 400 বেশি পেয়ে যাবে সারা দেশে, সেটা এবার হয়নি, এবং বেশ খারাপভাবেই হয়নি। বিজেপি একা একা সরকারও গঠন করতে পারছে না, অন্যদের উপর নির্ভর করতে হচ্ছে। এটা একটা দেখার মতো বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো, কয়েকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমার কাছে মনে হয়। যেমন পুরো নির্বাচনে বিজেপি এবং এনডিএ তারা প্রচারটা চালিয়েছিল মোদিকে কেন্দ্র করে, যে মোদি সরকার, এইবার মোদি সরকার কি করবে, অমুককে ভোট দিলে মোদিকে ভোট দেওয়া হবে, মানে একজন ব্যক্তিকে সামনে রেখে তারা অগ্রসর হয়েছিল। বিপরীত দিকে ইন্ডিয়া যে জোট ছিল তারা কিন্তু ব্যক্তিকে সামনে রেখে অগ্রসর হয়নি। তারা বলেছে যে মোদিকে ভোট দিলে গণতন্ত্র নষ্ট হবে, গণতন্ত্র ধ্বংস হবে, সংবিধান ধ্বংস হবে এবং মানুষের অধিকার ধ্বংস হবে। এই ছিল বিরোধটা। কিন্তু এর বাইরে আরও দু একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণগুলি হলো যে ইন্ডিয়ার যে ভারতের যে আপনার ট্র্যাডিশনাল যে কনভেনশনাল যে মিডিয়াগুলো আছে, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন টেলিভিশন, এরা সবাই কিন্তু একচেটিয়াভাবে মোদি সরকারের পক্ষে ছিল, সব একচেটিয়াভাবে মোদি সরকারের পক্ষে ছিল। আর মোদি সরকারের বিপরীতে ছিল হাতে গোনা কয়েকজন লোক, তারা আবার এই সমস্ত মিডিয়া একসময় ছিল, তা মিডিয়াতে তারা বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের ছিল ইউটিউব চ্যানেল, এবং ইউটিউব চ্যানেল নিয়ে তারা কিন্তু আসলে ব্যক্তি মোদিরও বিরোধিতা ততটা করেনি, তারা করেছে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে তারা প্রচারণা চালিয়েছে। এর মধ্যে কয়েকজনের নাম খুব সিরিয়াসলি নেওয়া যায়। যেমন একজন ছিলেন মিস্টার ধ্রুব রাঠে। এই ধ্রুব রাঠে উনি বিদেশে থাকেন, এবং সেখানে বসে তিনি মোদির বিভিন্ন কর্মকাণ্ড এবং মোদি যে ধীরে ধীরে একজন ডিক্টেটরে পরিণত হচ্ছে, এই বিষয়গুলো নানাভাবে তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করেছেন। এবং আরেকজন ছিল এনডিটিভির আগের সাংবাদিক মিস্টার রবিশ কুমার। তিনিও কিন্তু প্রতিদিন গ্রাউন্ড রিপোর্টের মাধ্যমে মোদির বর্তমান অবস্থা এবং বিজেপির যে প্রচারণা, বিজেপির যে সাম্প্রদায়িকতা, সেগুলো তুলে ধরেছেন। এবং বলা যায় যে এই জায়গাটাতে এসে যাদেরকে ওই মিডিয়াগুলিকে, যেগুলিকে না লোকে ব্যঙ্গ করে বলে যে গদি মিডিয়া, সেই গদি মিডিয়া প্রচণ্ডভাবে আমি মনে করি পরাভূত হয়েছে এই সোশ্যাল মিডিয়ার কাছে। এইগুলো আরেকটা দিক। আর তৃতীয় যে দিকটা আমি বলবো সেটা হলো এক্সিট পোল। বেশ কয়েকটা এক্সিট পোল হয়েছিল, প্রায় 7-8টা। সবগুলো এক্সিট পোলে দেখানো হয়েছিল যে এনডিএ মোদির নেতৃত্বে 350 আসনেরও বেশি পাবে, এরকম তারা দেখিয়েছিল। এক্সিট পোল মিজারেবলি ফেল করেছে, এবং এক্সিট পোল যখন বলা হয় তখনই কংগ্রেস এবং অন্যান্য দল বলেছিল এই এক্সিট পোলগুলো আসলে মোদি সরকারেরই পেইড পোল, পেইড সংগঠন, পেইড প্রতিষ্ঠান, তারাই এই পোলগুলো, এই জরিপগুলো করেছে। এই জরিপগুলো মর্মান্তিকভাবে মুখ থুবড়ে পড়েছে। সর্বশেষ যেই জিনিসটা আমি বলবো, আমি পুরো নির্বাচনের সময় দুজন বিশ্লেষকের বক্তব্য খুব গুরুত্ব দিয়ে আমি ফলো করেছিলাম। তার একজন হলো যে প্রশান্ত কুমারকে ভারতের খুবই একজন জাদ্রেল নির্বাচন বিশ্লেষক বলা হয়। উনি নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উনি স্ট্র্যাটেজি নির্ধারণ করে দিয়েছিলেন, এবং তার ফল মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল। সেই প্রশান্ত কুমার একটা প্রিডিক্ট করেছিলেন যে এই নির্বাচনে বিজেপি 300-রও বেশি সিট পাবে, বিজেপি একাই। আলটিমেটলি সেটা মিজারেবলি ফেল করেছে। আরেকজন লোকেরটা আমি দেখেছি, সেটা হলো মিস্টার যোগেন্দ্র যাদব। এই যোগেন্দ্র যাদব সাহেব উনি একজন পলিটিশিয়ান, বাট উনি একসময় খুব বেশি এই ধরনের জরিপ করতেন, আজকে থেকে প্রায় 12-13 বছর আগে। এবার তিনি আবার সেই জরিপে করেছিলেন, এবং উনি জরিপ করে বলেছিলেন যে বিজেপি একা 52 সিটের বেশি, এই 252-র বেশি পাবে না, এবং অন্য যারা শরিক আছে তারা হয়তো 32-33টা পাবে। এবং তার জরিপটা আমার কাছে দেখা যাচ্ছে, আমি যতটুকু দেখলাম যে প্রায় মিলে যাচ্ছে,
প্রায় সেরকমই হয়তো হতে যাচ্ছে। তো এইখানে পুরো নির্বাচনকে যদি আমি খুব সংক্ষেপে শেষ করি, তাহলে আমরা বলতে পারি যে এই নির্বাচনে এনডিএর বিজয় হয়েছে, বিজেপির নেতৃত্বে এনডিএ বিজয়ী হয়েছে, কিন্তু পরাজিত হয়েছে মোদি। যে মোদির যে একটা ধামাকা, মোদির নামে মানুষকে ভোট দেওয়া, সেই জিনিসটা পরাজিত হয়েছে। এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার কাছে কনভেনশনাল মিডিয়া পরাজিত হয়েছে। এই নির্বাচনে নানা ধরনের পেইড যে মিডিয়া, সেই পেইড মিডিয়া জনগণের রায়ের কাছে পরাজিত হয়েছে। পেইড মিডিয়া দিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যায় না, এগুলো হয়েছে এই নির্বাচনে। সর্বোপরি আমি বলবো, এই নির্বাচনে প্রমাণ হয়েছে মানুষ যদি গণতন্ত্র এবং সংবিধানকে সংরক্ষণ করতে চায়, একনায়কতন্ত্রকে প্রতিরোধ করতে চায়, তাহলে মানুষের পক্ষে সেটা করা সম্ভব। প্রিয় দর্শক, ভারতের নির্বাচনের ফল কাল পরশুর মধ্যে ডিটেল পাওয়া যাবে, তখন হয়তো আরেকটা অনুষ্ঠান করব আমরা। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।